আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি যে অর্থনীতির ও পরিসংখ্যান সাবজেক্টের ক্লাস নং 46 নং ক্লাসের 28 নং ম্যাথ কালীন সারি বিশ্লেষণ অধ্যায়ে রয়েছি। আর এই পর্বে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবো ইনশাল্লাহ। কালীন সারি বিশ্লেষণ অধ্যায়ে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মধ্যে ন্যূনতম বর্গপদ্ধতির কালীন সমীকরণ নির্ণয় বা প্রবণতা সমীকরণ নির্ণয় বেশি ইম্পর্টেন্ট। আমি এই পর্বে একটা ম্যাথ দিয়ে টোটাল 6টা প্রশ্ন রাখছি, 6টা প্রশ্ন কমপ্লিট করব। তো ন্যূনতম বর্গ পদ্ধতিতে কালীন সমীকরণ নির্ণয় করা। ন্যূনতম বর্গ পদ্ধতিতে সমীকরণ নির্ণয় করা যায় 3 ধরনের: সরলরৈখিক, দ্বিঘাত এবং সূচক সমীকরণ। সরলরৈখিক, দ্বিঘাত এবং সূচক সমীকরণ। যদি উল্লেখ করে দিত সরলরৈখিক, তাহলে আমি সরলরৈখিক করতাম। যদি উল্লেখ করে দিত দ্বিঘাত, দ্বিঘাত করে নিতাম। যদি উল্লেখ করে দিত সূচক সংখ্যা, সূচক সমীকরণ, তাহলে সূচক সমীকরণের সাহায্যে নির্ণয় করতাম প্রবণতা সমীকরণ। যেহেতু উল্লেখ করা নাই, তাহলে ন্যূনতম বর্গ পদ্ধতি হিসেবে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? যদি উল্লেখ করা না থাকে, তাহলে অবশ্যই আমরা সরল রৈখিক সমীকরণ নির্ণয় করব। যেহেতু উল্লেখ করা নাই, কিন্তু ন্যূনতম বর্গ পদ্ধতির উল্লেখ আছে। আর ন্যূনতম বর্গ পদ্ধতিতে সমীকরণ বের করতে 3টা, উল্লেখ না থাকার কারণে আমরা সহজ যেটা ওইটাই বের করব, সরল রৈখিক সমীকরণ বা সরল রৈখিক প্রবণতা সমীকরণ। ওকে, আমরা শুরু করি সমাধান। তাহলে আগে তোমাকে একটা সরলরৈখিক সমীকরণ ধরে নিতে হবে। আমরা লিখে নেব যে ধরি প্রদত্ত তথ্যের ক্ষেত্রে উপযুক্ত সরল রৈখিক কালীন সমীকরণ, কালীন সমীকরণ লিখতে পারো বা প্রবণতা সমীকরণ লিখতে পারো, কোনো সমস্যা নেই। কালীন সমীকরণ y সমান a প্লাস bx, এর একটা নং দিয়ে নিও, যেখানে y হচ্ছে সালের বিপরীতে বা বছরের বিপরীতে চলক থাকে, সেটা y। এখানে থাকতে পারে আয়, ব্যয়, উৎপাদন, বিক্রয়, ঠিক আছে? যা থাকে তাই হবে y। তাহলে আমাদের বিক্রয় আছে, আমরা এখানে বিক্রয় লিখে নিব। আর x যেটা, ওই x দুটো চলক, x হচ্ছে সময় নির্দেশক রাশি, আর আর বি হচ্ছে স্থির পদ বা পরামিতি বলতে পারি আমরা, ঠিক আছে? এখানে দুটো লিখে নিব যে x হচ্ছে বিক্রয় আর y হচ্ছে বিক্রয়, x হচ্ছে সময় নির্দেশক রাশি। এখানে উৎপাদন, আয়, ব্যয় যাই থাকুক সেটা হচ্ছে y, আর x হচ্ছে সময় নির্দেশক রাশি। আমরা এই সমীকরণটা বের করে নিব, ঠিক আছে? তো ন্যূনতম বর্গ পদ্ধতিতে সরলরৈখিক সমীকরণ নির্ণয়ের সময় তোমাকে আগে এটা লিখে নিতে হবে। আর সরলরৈখিক বলার কারণ হচ্ছে এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। কোনো অপেক্ষাকৃত চলক সমূহের সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয়, ওই সমীকরণ থেকে অঙ্কিত একটা সরলাকৃতি হয়। তাহলে এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1 হতে কি হবে? সরলরৈখিক হয়ে গেছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তুমি একটু দেখে নিবে যে প্রদত্ত প্রশ্নে বছরের সংখ্যা বা সালের সংখ্যা জোড় না বিজোড়। আমি যখন সালের সংখ্যাটা দেখি বা বছরের সংখ্যা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বছর রয়েছে বা 8টা সাল রয়েছে। 8টা বছর হলে বছর সংখ্যা এখানে জোড়। বছর জোড় এবং বিজোড় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জোড় এবং বিজোড় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই তোমাকে দেখে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে বছরের সংখ্যা হচ্ছে জোড়, তো আমরা একটু লিখে নিব যে প্রদত্তে বছরের সংখ্যা, প্রদত্ত বছরের সংখ্যা 8টি, ব্র্যাকেট লিখে নেবা জোড়। প্রদত্ত বছরের সংখ্যা 8টি, ব্র্যাকেট লিখবা জোড়। সুতরাং x এর মূলবিন্দু, x এর মূলবিন্দু, সময়ের মূলবিন্দুকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। সময়ের মূলবিন্দুকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি এখানে। তো সুতরাং x এর মূলবিন্দু এর সমান, হ্যাঁ মূলবিন্দুটা কি? মূলবিন্দু হচ্ছে যে বছরগুলো দেওয়া থাকবে বা সাল দেওয়া থাকবে, ওই সালের মধ্য সাল। তো বিজোড়ের ক্ষেত্রে মধ্য সাল আমি বের করতে পারি, যেমন ধরো 1991, 92,
93, এটা বিজুর। এখন যে মধ্যস্বর বললে তো আমি 92 বের করতে পারলাম, ঠিক আছে। যেমন ধরো 1994, হ্যাঁ 1995, এখানে বিজুর বলছে তাহলে আমি 1993 বের করে নিতে পারলাম। বিজুরের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে যে সালটা থাকবে সেটা হচ্ছে মধ্যবিন্দু, এটা আমার থাকে এ। কিন্তু জোরের ক্ষেত্রে কি করতে হয়, যেমন 1996, জোরের ক্ষেত্রে তুমি মধ্য কোনো সাল পাবা না। আর মধ্য সাল না পাওয়ার কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে মাঝখানে যেই দুইটা সাল পাবো আমরা, এই দুইটা সাল যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে মধ্যবিন্দুটা পেয়ে যাবো আমরা। তাহলে যেটা সুতরাং এক্স এর মূলবিন্দু অর্থাৎ সময়ের মূলবিন্দু হচ্ছে এখানে মাঝখানে যে দুটো সাল পাবো ওই দুই সালটা যোগ করে নিব। তো 85 থেকে আমি যদি এখন হিসাব করি 85 থেকে 92, মাঝখানে কোন দুটো সাল আছে, এই যে দুইটা, 88 আর হচ্ছে 89। তাহলে এখানে কাজ করতে পারো 1988, 1989 ভাগ করে দিব 2 দিয়ে। আর 1988 আর 1989 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 1988.5। ঠিক আছে, 1988.5 চলে আসবে। এই যে 1988 আর 1989 ভাগ করলাম 2 দিয়ে, 1988.5। তাহলে পদপাতে বছর সংখ্যা 8টি, অর্থাৎ জোড় এখানে। সুতরাং এক্স মূলবিন্দু 1988.5। এটা তুমি দেখা দিতে পারো, নাও দেখা দিতে পারো, তোমার ইচ্ছা। না দেখা যদি এর সমান 1988.5 লেখা হবে, হ্যাঁ তুমি দুটো ক্যালকুলেটর যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা। এবং সময়ের একক, সময়ের একক, সময়ের এককটা কি? সময়ের একক হচ্ছে তুমি যে মূলবিন্দুটা পাইছো, এই মূলবিন্দু থেকে এর আগের সাল বা পরের সালের দূরত্ব দেখবো আমরা। তো 1988.5 এখানে অবস্থান করতেছে হচ্ছে এটার মাঝে, খেয়াল করবা সবাই। 1988.5 88 পরে 89 মাঝে অবস্থান করতেছে। অর্থাৎ আমি যদি এখানে তোমরা কাজ করবো পরীক্ষায় ছোট করে প্রয়োজন লিখে নিবা, কোনো অসুবিধা নাই। 1988.5 ছোট করে লিখে নিবা। 1988.5, হ্যাঁ একদম ছোট করে লিখে নিবা। লিখে নিলাম আমরা। এটা হচ্ছে মূলবিন্দু, এটা কার মান? এর মান। এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে এর মান। তোমরা একটু ছোট করে লিখে নিতে পারো। এখন এই যে মূলবিন্দু, এই মূলবিন্দু থেকে উপরের সালের দূরত্ব পরের সালের দূরত্বটা দেখবা। এখানে আমরা লিখতে পারি যে তাহলে সময়ের এককটা তুমি পেয়ে যাবা। তোমাকে যদি বলি এখানে এটা হচ্ছে বছর, তাহলে কত বছর? 2.5 বছর। 2.5 বছর বলতে কি 2 বছর 5 মাস আমি বুঝি, না 2 বছর 6 মাস বুঝি? অবশ্যই 2 বছর 6 মাস। তাহলে 2.5 বছর বলতে আমরা বুঝি 2 বছর 6 মাস। এই 5 বিদায় 5 মাস যে তা কিন্তু না, 2 বছর 6 মাস। 1.5 বছর, আমি কি 1 বছর 5 মাস বুঝি? অবশ্যই না, 1 বছর 6 মাস। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 1988.5, তার মানে 1988 সালের 5 মাস বুঝি আমরা, না 6 মাস বুঝি? অবশ্যই আমি এখানে 6 মাস বুঝি। তাহলে 88.5 6 মাস বুঝি। 6 মাস 1988 থেকে 88.5 এর দূরত্ব হচ্ছে 6 মাসের। আবার 1988.5 অর্থাৎ 1988.6 মাস, জুনের পর থেকে 19 পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 6 মাস। বুঝতে পারছি আমি? ঠিক আছে, তুমি দেখো 3.5 বছর, তার মানে 3 বছর 5 মাস, না 3 বছর 6 মাস? অবশ্যই 3 বছর 6 মাস। তাই 1988 সাল হয়ে 5 মাস না, কিন্তু 1988 সাল হয়ে 6 মাস, 6 মাস মানে জুন পর্যন্ত। তাহলে তুমি 88 থেকে জুন পর্যন্ত গণনা, তাহলে 6 মাস। অথবা 1988 জুনের পর থেকে 19 পর্যন্ত গণনা, তাহলে 6 মাস হবে। তাহলে এক কাজ করবো আমরা, সময়ের একক 6 মাস বলতে আমরা কি হাফ বছর বুঝি। সময়ের একক 6 মাস বা হাফ বছর। অবশ্যই এটা সুন্দর করে লিখে নিবা যে পরবর্তী বছরের সংখ্যা 8টি, জোড়। সুতরাং এক্স এর মূলবিন্দু এর সমান, জোড় হলে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হয়। আর বিজোড় হতে সরাসরি লিখাই যায়। এবং সময়ের একক হচ্ছে 6 মাস বা হাফ বছর। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইটুকু লেখার পরে যে কাজটা করবো আমরা, যে এখানে একটা বিষয় খেয়াল করবো তোমরা, যে মূলত এই সমীকরণ বের করবো, এবং এই সমীকরণের ক্ষেত্রে ওয়াই আর এক্স থেকে যাবে, আমাকে মান বের করতে হবে এ আর হচ্ছে বি। ওয়াই আর এক্স থেকে যাবে, মান বের করতে হবে এ এবং বি। তো আমরা এখানে একটু লিখে নিব যে এক্ষেত্রে এ ও বি এর মান নির্ণয়কারী সমীকরণ দুটি হলো, এখানে এইটুকু লেখার পর আমরা লিখে নিব যে এক্ষেত্রে এ ও
বি এর মান নির্ণয়কারী সমীকরণ দুটি হলো, হ্যাঁ সমীকরণ দুটি হলো কি দেখো, খুব খেয়াল রাখবা। সমীকরণ দুটি হলো, এখানে এই সমীকরণ থেকে আমরা এখানে দুটো সমীকরণ লিখে ফেলতে পারি। সেটা হচ্ছে কি, প্রথমে তুমি সামেশন নিবা, বোঝানোর জন্য বলতেছি তোমাদের। সামেশন ওয়াই সমান সামেশন এ প্লাস সামেশন বি এক্স, ঠিক আছে? এটা একটা সমীকরণ। তবে এই সমীকরণটা আমি এইভাবে লিখবো না, একটু গুছাই লিখবো। সেটা কিভাবে, এটা এইভাবে না লিখে আমরা লেখার সময় এইভাবে লিখবো যে সামেশন ওয়াই, আর তোমরা জেনে থাকবে অবশ্যই ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, সামেশনটা যদি কোনো ধ্রুবক বা পরামিতির সাথে থাকে তাহলে ওই সামেশনটা এন হয়ে যায়, তাহলে এন এ প্লাস, আর সামেশনের সাথে যদি ধ্রুবক এবং চলক বা স্থির পদ এবং চলক বা পরামিতি এবং চলক গুণাকারে থাকে তাহলে সামেশনটা অবশ্যই চলকের সাথে যাবে। এটা হচ্ছে একটা সমীকরণ, এটা দেবো আমি 2 নং। কিভাবে আসছে উপরটা থেকে আসছে দেখাই দিলাম কিভাবে, ঠিক আছে? তাহলে সামেশন ওয়াই সমান হচ্ছে এন এ প্লাস বি সামেশন এক্স, ওকে। আর 2 নংটা হচ্ছে এবার এক্স দ্বারা গুণ করে দিবা। এক্স দ্বারা যদি গুণ করো সামেশন এক্স ওয়াই সমান, আমি একটু বুঝাই দিই তোমাদের, এক্স দ্বারা গুণ করলে তাহলে এটাকে এক্স দ্বারা গুণ করলে হবে এন এ এক্স। এখন একটা বিষয় খেয়াল করো, আমি কিন্তু এন দিছিলাম কিসের জন্য, চলক নাই বিদায়, ঠিক আছে? তো এখন যখন তো চলক চলে আসছে, এক্স চলে আসছে, তাহলে এনটা সামেশন হয়ে যাবে। যদি এনটা সামেশন হয়, সামেশন অবশ্যই চলকের সাথে যাবে, তাহলে কি লিখবো আমরা, এ সামেশন এক্স। আমি তো কি করলাম, উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে এখানে এক্স আসলো আর এখানে এক্স আসছে, এক্স এর সাথে সাথে এনটা সামেশন হয়ে গেছে, আর এখানে যদি এক্স আসছে তাহলে সামেশন এক্স স্কয়ার। আমি আসলে এতগুলো কথা এখানে না বললে পারতাম, শুধু বলে দিতে পারতাম যে এ ও বি এর মান নির্ণয়ের দুটি সমীকরণ হলো এইটুকু, তুমি মুখস্থ করে নিও। আমি মুখস্থ তো বলি নাই, কিভাবে হয়েছে বুঝাই দিছি যারা মনে রাখতে পারো। আর একটা বিষয় একটু বলে রাখি, এটা এইভাবে না লিখে যে ম্যাক্সিমাম বইয়ে বাংলাদেশের যে সমীকরণটা বের করছে এখানে, সেটা হচ্ছে এরকম ভাবে লিখছে যে এ আর বি এর মান নির্ণয় করার উপায় হচ্ছে এরকম, এ লিখে দিছে যে এ সমান হচ্ছে তোমার সামেশন ওয়াই বাই এন, ঠিক আছে? আবার বি সমান লিখছে যে সামেশন এক্স ওয়াই সামেশন এক্স স্কয়ার, ঠিক আছে? সকল বই, আমি বলবো একদম সকল বই। তো যে কাজটা করবো তোমরা সেটা হচ্ছে, এটা এ বি ইভালুয়েট অঙ্ক হবে, হবে না যে তা না, হবে। তবে আমি তোমাদের বলছিলাম ন্যূনতম বর্গ পদ্ধতি হচ্ছে 3টা, সরলরৈখিক, দ্বিঘাত এবং সূচক। তুমি যদি এই অঙ্কটা সরলরৈখিক পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এ আর বি এইভাবে করো, হ্যাঁ সহজ, ঠিক আছে? এ আর বি ভাবে করতে পারো, সহজ হবে। তবে এ আর বি ভাবে বের করলে পরবর্তী তুমি যখন দ্বিঘাত করতে যাবা, তারপর হচ্ছে তুমি সূচক সমীকরণ করতে যাবা, তখন এই যে এ আর বি যেভাবে করছো এরকম কাজে দিবে না তোমার, নতুন করে আবার তোমাকে শিখতেই হবে। এই যে এটা শিখতে হবে, এটা শিখতে হবে, ঠিক আছে? তুমি দ্বিঘাতে গেলে এটা লাগবেই, হ্যাঁ এরকম দুটো ব্যবহার আছে, সাথে শুধু একটা আরেকটা অংশ বাড়বে, সি এর অংশটা। আর সূচকে গেলে ওই দুটো লাগবে। তাহলে যেই সমীকরণ দিয়ে আমি সরলরেখা পারতেছি, দ্বিঘাত পারতেছি, সূচক পারতেছি, তাহলে আমাকে অবশ্যই ওই সমীকরণ দিয়ে অঙ্ক করা উচিত। তাহলে পরের দিনে তো তুমি খুব সহজে এটার প্রয়োগ ঘটাতে পারবা। এইভাবে শেখার দরকার নাই, হ্যাঁ অসুবিধা নেই। আর কিভাবে আসে আমি একটু বলে দিই যে এর মানেটা এ বি এর মান কিভাবে আসে, সেটা হচ্ছে অলওয়েজ কালীনশরী অঙ্কের ক্ষেত্রে ন্যূনতম বর্গ পদ্ধতি বলো যাই বলো, সামেশন এক্স এর মান 0 হয়। যদি সামেশন এক্স এর মান 0 হয়ে থাকে তাহলে এন এ আর বি এটার মান 0 হয়ে গেছে, 0 এর সাথে সাথে বাতিল হয়ে গেছে, তাহলে এন এর সমান হচ্ছে সামেশন ওয়াই, তাহলে আমি দেখতে পারি এর সমান হচ্ছে সামেশন ওয়াই বাই এন। এইভাবে আসে আসলে। ঠিক একইভাবে তুমি পরেরটায় যাও, সামেশন এক্স ওয়াই সমান এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কয়ার। সামেশন এক্স এর মান সবসময় কি হয়, 0 হয়, 0 হওয়াতে এটা 0 হয়ে গেছে, বি সামেশন এক্স স্কয়ার রইল। আমি যদি সাইড চেঞ্জ করি, বি সামেশন এক্স স্কয়ার আর এখানে সামেশন এক্স ওয়াই, তাহলে বি সমান হচ্ছে সামেশন এক্স ওয়াই সামেশন এক্স স্কয়ার। এইভাবে আসে, ক্লিয়ার? ওকে, আমার এটা দরকারই নাই, আমি লিখবই না, ব্যাস। এটা আমি লিখছি যে এক্ষেত্রে এ ও বি এর মান নির্ণয়কারী সমীকরণ দুটি হলো, ব্যাস এই দুটো সমীকরণ। এরপরে লিখবো যে এখন এ ও বি এর মান নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। এখন এ ও বি এর মান নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি, এই দুটো সমীকরণ লিখে এরপর লিখে দেবো এখন এ ও বি এর মান নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি, লিখে আমি এই সারণীটা তৈরি করবো। এখন এই সারণী যখন তৈরি করবা তখন বছর কি দ্বারা প্রকাশ করবো, টাইম যেটা বছর কি দ্বারা প্রকাশ করলাম, আর যে চলক থাকবে চলককে আমি এখানে ওয়াই দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? বিক্রয় থাকতে পারে,
উৎপন্ন থাকতে পারে, আয় থাকতে পারে, ব্যয় থাকতে পারে, যাই থাকুক আমি এখানে ওই দ্বারা প্রকাশ করব। এই অঙ্ক করতে তুমি যদি এখানে তাকাও কি কি লাগে দেখো, চলকের অবস্থানটা এক্স লাগে, সামেশন সামেশন ওয়াই লাগে, সামেশন এক্স লাগে, সামেশন এক্স স্কয়ার লাগে, ঠিক আছে, সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কয়ার। তাহলে সামেশন ওয়াই তো আমি পাবো, এটা যোগ করে সামেশন পেয়ে যাবো, আমার সামেশন এক্স দরকার। এক্স পেলেই আমি এক্স স্কয়ারটা পাবো, এক্স ওয়াইটা পাবো। এক্স কিভাবে বের করবো? এক্স হচ্ছে সময় নির্দেশক রাশি, আর এক্স কিভাবে বের করি আমি দেখাই দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে মূল ফর্মুলা হচ্ছে টি মাইনাস এর এ, মূল ফর্মুলা কি টি মাইনাস এর এ, আর নিচে হচ্ছে সময়ের একক। এখন সময়ের একক যদি 1 বছর হলে বছরে প্রকাশ করতে হয়, সময়ের একক 1 বছর হলে আমি 1 দ্বারা ভাগ করি, ঠিক আছে। তো 1 দ্বারা ভাগ করলে তো টি মাইনাস এ হয়, অর্থাৎ বীজের ক্ষেত্রে এমন হয়ে থাকে আমি টি মাইনাস এ দিব শুধু। যদি সময়ের একক 2 বছর হয় তাহলে এখানে 2 আসবে, সময়ের একক 3 বছর হলে এখানে 3 আসবে, সময়ের একক 4 বছর হলে 4 আসবে, সময়ের একক 10 বছর হলে 10 আসবে। তবে সময়ের একক যদি 1 বছর আসে তখন আমরা এক আর দেই না, আমরা শুধু টি মাইনাস এর এটাই রাখি, কি রাখি টি মাইনাস এর এ, ঠিক আছে। এখন সময়ের একক 2 বছর 5 বছর 10 বছর যা আসে তা দিব। যদি সময়ের একক আছে 6 মাস বা হাফ বছর, হাফ বছর যদি আসে তাকাও এখানে টি মাইনাস এ, যদি হাফ বছর আসে এই হাফ বছর, এখন হাফ বছর হরলব যদি গুণ করে দাও এই টুটা নিচে আছে উপরে চলে যাবে, উপরে চলে গেলে টি মাইনাস এ হয়ে যাবে হাফ বছর থাকার কারণে। এই টু কোথায় আছে? নিচে। টু কোথায় আছে? নিচে। এই টু তুমি যখন হরলব গুণ করে দিবা তো হরলব গুণ করার ক্ষেত্রে এই টু যেটা আছে সেটা উপরে চলে যাবে, ওয়ানটা নিচে আসবে, আর এই অংশটা গুলোকে থেকে যাবে, তো টু উপরে চলে গেলে টি মাইনাস এ হয়। অর্থাৎ সময়ের একক যদি হাফ বছর বা 6 মাস হয় তাহলে এইভাবে টি মাইনাস এ বাই হাফ লেখা যে কথা, হাফ লেখা যে কথা তুমি 2 ইনটু টি মাইনাস এ লিখতে পারো, একই কথা, বুঝছো তো? ওই যে টি মাইনাস এ, এখন হাফ, এই হাফ লেখা যে কথা আমি 2 ইনটু টি মাইনাস এ লিখতে পারি, একই কথা। আর সময়ের একক যদি 2 বছর হয় তাহলে এখানে 2 হবে, 10 হলে 10 হবে, 20 হলে 20 হবে। আর সময়ের একক যদি 1 বছর হয় তাহলে শুধু আমি টি মাইনাস এ লিখতে পারি। আর হাফ বছর হাফ লিখবো, এখন হাফ লেখা যে কথা এই 2 যদি উপরে চলে যায় তাহলে গুণা করা যাবে, অথবা যদি হাফ বছর 0.5 বছর, যেটা 0.5 দ্বারা এখানে সহগ আছে 1, 1 কে যদি 0.5 দিয়ে ভাগ করি সেটা 2 হয়। তাহলে যদি 6 মাস হয় তাহলে 2 ইনটু টি মাইনাস এর এ। ওকে, এইবার যেটা করব আমরা সেটা হচ্ছে আমি এক্স বের করবো কিভাবে, এই টি থেকে আবার দিব এই প্রত্যেকটা এক একটা টি। এখানে 1925 থেকে একদম 1992 পর্যন্ত, 1925 থেকে 1992 পর্যন্ত হচ্ছে কি এক একটা টি। তো যে কাজটা করবা এখন টি থেকে আবার দিবা এবং 2 দ্বারা গুণ করে দিবা। এই টি থেকে আমি আবার দিব, যেটা 1928.5 হচ্ছে এ, টি হচ্ছে 1985, তাহলে 1985 বাদ দিব 1988.5, যে মানটা আসছে তাকে আমি ভাগ করে দিব, সরি গুণ করে দিব 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে -7, ঠিক একই ভাবে আমি এরপরে হিসাব করবো 1986 বিয়োগ করে দিব 1988.5, আর এটাকে গুণ করে দিব 2 দিয়ে, তো -5। তো এইভাবে যদি হিসাব করো এটা -5 আসবে, তারপর এটা -3 আসবে, তারপরটা -1 আসবে, তারপর প্লাসের 1 আসবে, তারপরটা হচ্ছে 3 আসবে, তারপরটা হচ্ছে 5 আসবে, তারপরটা 7 আসবে। আমি যেভাবে হিসাব দেখাচ্ছি ঠিক এইভাবে তুমি হিসাবটা করে নিবা। প্রত্যেকটা টি থেকে তুমি একটা বাদ দিয়ে দিবা। যেমন তুমি যদি 92 হিসাব করো তাহলে আমি লিখবো 1992, আর বাদ দিব এখানে 1988.5 এবং 555 আসছে, গুণ করে দিব 2 দিয়ে, তাহলে 7 আসবে, ঠিক আছে। এইভাবে হয়। এরপরে এক্স স্কয়ার বের করবো, এক্স স্কয়ার করবো, তো স্কয়ার করতে গেলে -7 এর উপর যদি স্কয়ার দাও তাহলে হবে 749। অবশ্যই তোমরা এটা উঠানোর সময় ক্যালকুলেটর -7 এর ব্র্যাকেটের ভিতরে রাখবে একটু, তা না হলে -49 দেখাবে। কিন্তু আমরা জানি কোনো পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা -7 প্লাসের হয়। 5 5 25, 3 3 9, 1 1 9, 25 49। এরপরে এক্স আর ওয়াইটা গুণ করে নিবা। কি গুণ করবো? এক্স আর ওয়াই। এই এক্স আর ওয়াই গুণ করে নিবা, তাহলে 77, 7 মাইনাস হচ্ছে 539, তারপর হচ্ছে 88 ইন্টু -5, 440 মাইনাসের, তারপর হচ্ছে 94 ইন্টু -3,
মাইনাসের 282, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাসের 1 দিয়ে 85 গুণ করলে সেটা হচ্ছে মাইনাসের 85, প্লাসের 1 দিয়ে 91, তাহলে প্লাসের 91, 3 দিয়ে 98, 294, 294, 5 দিয়ে 90, 450, তারপর হচ্ছে 95, 7, 665। ব্যাস, এখন তুমি যোগ করে নিবা। তো এখন হচ্ছে n হচ্ছে বছরের সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। এটা কিন্তু বছরের সংখ্যা আবার ধরবো না, কিন্তু এটা হিসাবের সুবিধার জন্য আমি একটু লিখে নিচ্ছি। এটা যদি না লেখা হয় এইভাবে লেখা অঙ্ক কিন্তু হবে। তাহলে এখানে হচ্ছে 8, 8 বছর, বছরের সংখ্যা 8টি। এরপর সামেশন ওয়াইটা করো, 97, 77, 88, 94, 85, 91, 98, 90, 95, 718। আর এখানে -7, -7, -5, -3 এগুলো 0 হয়ে যাবে। এখানে সামেশন x সমান 0 হয়। তারপর x স্কয়ার টেবিল করো, 49, 25, 9, 49, 25, 9, 1 যোগ আবার যোগ হচ্ছে আবার 1, 9, 25, 49, 168, 168। আর x এটা দেখো, মাইনাসের 539, 440, 282, 85 যোগ করবো আমি 91, 294, 450, 665, 154। এটা আমি যোগ করব। ওকে, এবার যে কাজটা করব, এখন সারণী থেকে প্রাপ্ত মান 1 নং এবং 2 নং সমীকরণে বসিয়ে দিব, লিখে নিব যে এখন সারণী থেকে প্রাপ্ত মান, এটা এক কাজ করে আমি এখানে একটু বসাই দিই, a প্লাস bx y সমান 1। আমি লিখব এখন যে সারণী থেকে প্রাপ্ত মান 1 নং এবং 2 নং বসিয়ে পাই। সারণী থেকে প্রাপ্ত মান 1 নং এবং 2 নং সমীকরণে বসিয়ে পাই, কথা লিখি না, যে সারণী থেকে প্রাপ্ত মান 1 নং এবং 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো সারণী থেকে প্রাপ্ত মান যদি আমি 1 নং আর 2 নং সমীকরণে বসাই, 1 নং এ যদি বসাই দেই তাহলে হবে সামেশন y n a প্লাস b সামেশন x। আমি 1 নং এ বসাচ্ছি, সারণী থেকে প্রাপ্ত মান 1 নং এবং 2 নং সমীকরণে বসিয়ে পাই। এটুকু লিখে এখানে সমীকরণ লিখে নিবে 1 নং, বা সামেশন y এর মান বসাবা 718, সামেশন y এর মান n a প্লাস b সামেশন x এর মান 0। তুমি সাইড চেঞ্জ করলে, সরি এখানে n এর মান তো 8, তাহলে 8 এ সমান 718, অতএব a সমান, তুমি 718 কে 8 দিয়ে ভাগ করে দিবা, 89.7 পাচ্ছ। ব্যাস, এটা হচ্ছে এর মান 89.7 প্লাস পেয়েছি এর মান। আমি একটু ছোট করে লিখে নিই, এখানে কাজে লাগবে পরে। 89.7 পাচ্ছ। হ্যাঁ, আবার 2 নং বসাবো, 2 নং বসায়, সরি 3 নং বসাবো, 2 নং এবং 3 নং সমীকরণে বসিয়ে পাই। সারণী থেকে প্রাপ্ত মান 2 নং এবং 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমি 2 নং বসাইছি, এবার 3 নং বসাবো। তাহলে xy a সামেশন x b সামেশন x স্কয়ার, বা x এর মান কত, x এর মান পেয়েছি আমরা 154, সমান a x এর মান অবশ্যই 0 সামেশন x এর মান, b ইনটু x স্কয়ার হচ্ছে 168। আমি সাইড চেঞ্জ করি, এখানে কিন্তু 0 হয়ে গেছে, ওটা হবে 168 b 154। তো b সমান, আমি 154 কে ভাগ করে দিব 168 দিয়ে, দেখো কত আসে। 154 কে যদি আমি ভাগ করি 168 দিয়ে, 0.92 হবে, 0.92, 916 আসছে, 0.92, 0.916 আসছে। দুই সংখ্যা নিব, পরের সংখ্যা যদি 5 বা তার চেয়ে বেশি আসে তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, তাহলে 11 সাথে 1 যোগ করলে 92 হবে। 0.92 কার মান, b এর মান 92, b এর মান। তাহলে a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, এখন শুধু লিখে দিব যে এখন a ও b এর মান একটা সমীকরণে বসিয়ে পাই।
এখন এ ও বি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই, এ ও বি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। তো যদি এক নং বসাই দাও y সমান a প্লাস bx, তাহলে এর মান কত পাইছি আমরা 89.75, আর বি এর মান 0.92, সাথে x থাকবে। হ্যাঁ, দেখে নিবা যে ইহাই কালীন সমীকরণ, ইহাই কালীন সমীকরণ, কালীন সমীকরণ, এটি হচ্ছে কালীন সমীকরণ। এই হচ্ছে আমি একের অ্যান্সার করলাম, ঠিক আছে? ইহাই কালীন সমীকরণ, এটা হচ্ছে একের অ্যান্সার, একের অ্যান্সার আমি কমপ্লিট করলাম। যদি সমীকরণটা লিখে নিতে চাই, সমীকরণটা এখানে না লিখে এখানে লিখে দিই। সমীকরণটা কি পাইছি আমরা? কালীন সমীকরণ কি পাইছি? কালীন সমীকরণ বা সরলরৈখিক প্রবলতা সমীকরণ এক কথাই কিন্তু। হ্যাঁ, এখানে কালীন সমীকরণ, কালিক সমীকরণ, সরলরৈখিক প্রবণতার সমীকরণ এক কথা এগুলো। তো যেটা পাইছি আমি লিখে নিই যে y সমান 89.75 0.92x, এটা হচ্ছে আমি একের অ্যান্সার পাইছি, ঠিক আছে? কালীন সমীকরণ বা সরলরৈখিক প্রবণতা সমীকরণ, ব্যাস এক কমপ্লিট করলাম। এরপরে যাব আমি 2 এ। 1995 সালে বিক্রয় কত হবে? 1995 সালের 2 নাম্বার, 1995 সালে বিক্রয় নিয়ে নেয়, লিখে নিব যে 1995 সালের বিক্রয় নির্ণয়। এখানে যে এক্স গুলো আছে, এই যে একদম এই এক্স গুলো যদি বসাই প্রবণতা সমীকরণে, তাহলে প্রত্যেকটা সালে বিক্রয় পেয়ে যাব। যেমন তুমি যদি এই সমীকরণের মধ্যে এক্স এবং -7 বসাও, তাহলে 1985 সালের বিক্রয় পেয়ে যাবে তুমি। 1985 সালে বিক্রয় এখন 77 দেওয়া আছে, আর যেহেতু আমরা যেটা বের করবো সেটাকে সম্ভাব্য বা প্রবণতা মান বলা হয়, তাহলে তুমি যখন এই সমীকরণের মধ্যে -7 বসাবো এক্স এর মান, তখন এই সমীকরণের মান 77 বা তার কাছাকাছি হবে, 77 বা তার কাছাকাছি হবে। ঠিক একইভাবে তুমি যদি 1990 সালের বিপরীতে এক্স এর মান কত আছে? 3 আছে, তুমি যদি এখানে এক্স এর মান 3 বসাও, তো 90 সালে আছে 98, তুমি 98 বা তার কাছাকাছি পাবা, ঠিক আছে? তো তোমাকে বলে নাই যে 92 বলতে মুহূর্তে বলে দিতে পছন্দ, এরকম কিছু বলে নাই। তো না বলার কারণে বলছি আর পরের সাল 90 সাল বলছে, সরি 95 সাল বলছে। তাহলে 95 হচ্ছে 92 পর আরো হচ্ছে 3 বছর। তাহলে এক্স এর মান দরকার, তুমি খেয়াল করো প্রত্যেকটার জন্য এক্স এর মান দরকার, ঠিক আছে? 28 সালের মান বের করতে চাইলে, প্রবণতা মান বা সম্ভাব্য মান বের করতে চাইলে, তুমি এই এক্স এর সমীকরণে -1 বসাই দিবা। -1 বসালে তুমি 88 সালের সম্ভাব্য বিক্রয় পরিমাণ বা প্রবণতা মান পেয়ে যাবে। তাহলে আমাকে বলছে 1995 সালে বিক্রয় কত হবে, তাহলে আমি আমার কাছে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স বের করতে হবে। তোমরা লিখে নিবে যে এক্ষেত্রে এক্স সমান, সময়টা দরকার, এক্ষেত্রে এক্স সমান সমীকরণটা লিখে নাও 2t - a। তো তো থাকবেই, টি হচ্ছে যে সাল তোমাকে বের করতে বলছে ওইটি হচ্ছে টি, তাহলে 1995। এই প্রত্যেক দিন এক একটা টি, তো তোমাকে বলছে 1995 বের করার জন্য, তাহলে এখানে 95টা এটা টি, 1995। আর হচ্ছে এখন তুমি এটা হচ্ছে মূল বিন্দুটা লিখে নিবা, মূল বিন্দু হচ্ছে 1988.5। এবার বিয়োগ করে দেখো কত, করে 2 দ্বারা গুণ করে দিবা, তাহলে 1995 মাইনাস 1988.5, আর গুণ করবো আমরা 2 দিয়ে, 13 আসছে। কত আসছে? 13, ঠিক আছে? এক্স আমি 13 পাইছি, যেহেতু 13 পাইছি, তাহলে এখন মান বসাই দিতে পারো যে অতএব ওয়াই 1995, অর্থাৎ ওয়াই দ্বারা বুঝি বিক্রয়, কত সালে বিক্রয়? 1995 সালে বিক্রয়। ওয়াই দ্বারা কি বুঝি? বিক্রয়, এই যাও বিক্রয়। তাহলে আমাকে বলছি বিক্রয় কত হবে, তাহলে ওয়াই এর মান বের করবো, ওয়াই 1995 সালে বিক্রয়। তো আমি সমীকরণ লিখে নিই 89.75 0.92, এখন এক্স এর মান বসাই দিবা, এক্স এর মান হচ্ছে কত? 13। 13 যদি বসাও তাহলে কত আসে দেখো, তুমি যদি চাও যে সমীকরণ লিখে পরে 13 বসাবো তাও পারো। 89.75 যোগ 0.92 ইন্টু 13, 101.71, 101.71, এই হচ্ছে 1995 সালের বিক্রয় পরিমাণ।
আশা করি সবাই বুঝতে পেরেছ। গেল এটা 2, এরপরে যাব 3-এ। 3-এ বলছে 1980 সালে বিক্রি কত হবে। 1980 সালের বিক্রয়, 1980 সালের বিক্রয়। তো 1980 সালে বিক্রি করতে গেলে 1980 সালের এক্স দরকার। তো 1980 সালে এক্স কিভাবে বের করবো? সূত্র তো আগেরটাই, 2 ইন্টু ডি মাইনাস এ। কত সাল? 1980 সাল। তাহলে আমি এখানে 1980 বসাবো। এখন তুমি বিয়োগে যাও, এত মূলবিন্দু আগের মতোই থাকবে। তাহলে 1980 থেকে বাদ দিবা 1988.5, যা আসছে তাকে গুণ করে দিবা 2 দিয়ে। তো মাইনাসের 17 আসছে, মাইনাসের 17। এখন লিখে দিবা যে অতএব ওয়াই 1980। ঠিক আছে, ওয়াই হচ্ছে বিক্রয় কত সালে? 1980 সালে। তো আমি সমীকরণ লিখবো 89.75 যোগ 0.92, এক্স লিখে নিতে পারো। আর যদি তুমি চাও যে আমি একবার বসাই দিব, তাহলে 75 যোগ 0.92 লিখে সরাসরি এই মানটা বসাই দিতে পারো। এবার হিসাব করে দেখো কত আসে। 89.75 যোগ 0.92 7 74.11। 74.11, এটা হচ্ছে 1980 সালের বিক্রয়। 74.11। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। 1995, তারপর হচ্ছে 1980 বুঝতে পেরেছো। এরপরে যাবো আমি 4 নম্বর, মাসিক প্রবণতা সমীকরণ। মাসিক প্রবণতা সমীকরণ, এটা যেটা পাইছি এটা হচ্ছে বাৎসরিক প্রবণতা সমীকরণ। বছরের হিসাবে পাইছি আমরা বাৎসরিক প্রবণতা সমীকরণ। আমি 3 নম্বরে যাবো, মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয় করবো। 4 নাম্বার, 4 লিখে নেবো যে মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয়। মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয়। মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয়। তো মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয় করতে আমার মাসিক হিসেবে যেতে হবে। আর ফর্মুলাটা হচ্ছে ওয়াই এম, এম দ্বারা বুঝি আমি মান্থ, বিক্রয়টা সেটা মাসের হিসেবে হবে। কি ছিল এটা? মূল 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 প্রথম সমীকরণটা কি ছিল? যে ওয়াই সমান এ প্লাস বিএক্স, এমনটা ছিল। ঠিক এমনটি লিখবো, তবে এই যে এইভাবে এ বাই বছরে কয় মাস? 12 মাস। এক বছর কয় মাস? 12 মাস। এ বাই 12 প্লাস বিএক্স বাই 12। এখানে একটা হিসাব একটু ঝামেলা, সেটা হচ্ছে এই যে এখানে তুমি একটা মান বসবে। যদি বিজোড় সাল হয় এবং সময়ের একক 1 বছর হয়, সময়ের একক 1 বছর হলে সহজ কথা বলে দিই, এখানে সময়ের এককটা বসে। তো সময়ের একক যদি 1 বছর হয় তাহলে হবে 12 মাস। 12 মাস এটা মূলত বিজোড় ক্ষেত্রে হয়ে থাকে। আর সময়ের একক যদি 6 মাস হয়, সময়ের কত? 6 মাস। যদি 6 মাস বসে তাহলে এখানে হবে 6। ধরো আমি আবার বলি, যেমন এখানে যদি সময়ের 1 বছর হইতো তাহলে 12 মাস লিখতে হবে। এখন কি লিখে দিতাম? 12। এটা মূলত বিজোড়ের ক্ষেত্রে হয়, 12 লিখে দিতাম। সময়ের যদি 1 বছর হতো, 1 বছর কয় মাস? 12 মাস। আর সময়ের যদি 6 মাস হয় তাহলে এখানে তুমি 6 লিখে নিবা। ঠিক আছে? ওকে, তাহলে কি আসে? a বাই 12 প্লাস বি 6 কত? 72। 72, এখানে এক্স লিখে নিতে পারো। এখানে এক্স যে কথা, উপরে এক্স কি একই কথা। এক্স তুমি মানটা বের করে নাও। এর মান কত পাইছো? এর মান পাইছি আমি 89.75। তাহলে 89.75 12 দিয়ে ভাগ করবা, বি এর মান হচ্ছে 0.92, 72 দিয়ে ভাগ করবা এক্স। এটা করে নিও। তাহলে 89.75 কে যদি আমি ভাগ করি, ভাগ 12, 7.48 হবে, কারণ 479 আছে, তাহলে 48 হবে। প্লাস 0.92 তাকে ভাগ করবো 72 দিয়ে, 0.0128, 0.0127, এরপর আবার 7 আছে, 8 লিখলাম, সাথে x আছে। এটা হচ্ছে মাসিক প্রবণতা সমীকরণ। সরি, তুমি এটা না লিখে এটা লিখে নিবা। হ্যাঁ, লিখবে যে মাসিক প্রবণতা সমীকরণ যেটা পাইছো ওইভাবে লিখে তুমি এটা করে নিবা, 0.0128x। আমি এটা লিখে নিচ্ছি এখানে, যে ওয়াই এম সমান
7.48 0.0128x 7.48 0.0128x এ হচ্ছে মাসিক প্রবণতা সমীকরণ। ওকে, এরপরে যাব 5 নম্বরে। 1989 সালে মার্চ মাসে বিক্রয়, তাহলে লিখে নিব যে 1989 সালের মার্চ মাসের বিক্রয় নির্ণয়। তো মার্চ মাসে কোন নির্দিষ্ট মাসের উৎপাদন বিক্রয়গুলো বের করতে গেলে মাসিক প্রবণতা সমীকরণে যেতে হবে। তাহলে তুমি এখন মাসিক প্রবণতা সমীকরণ থেকে মার্চ মাসে বিক্রয় নির্ণয় করতে পারো। তো ওই ক্ষেত্রে একটা মান শুধু দরকার x এর মান। তুমি যদি x এর মান বের করতে পারো তাহলে কিন্তু y এর মান বের করতে পারবা। তাহলে আমি লিখে নেব যে এক্ষেত্রে x সমান এই ক্ষেত্রে x সমান, তোমাকে যেটা বের করতে হবে সেটা আগে লিখবো। 1989 সালে মার্চ বের করতে হবে। তাহলে আমি লিখে নেব মার্চ 1989, বাদ দিয়ে দিব মূলবিন্দু। মাস এক্ষেত্রে মূলবিন্দু কোনটা হয়, যেহেতু একটা জোর সাল, বছর সংখ্যা জোর, তাহলে এই জোর সংখ্যাটা দুই ভাগে ভাগ করে নিবা। দুই ভাগে যদি ভাগ করে নি, এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। জোরের ক্ষেত্রে কি করবো, দুই ভাগে ভাগ করে নিবা। জোরের ক্ষেত্রে সমান দুই ভাগে ভাগ করে নিবা। এটা এক ভাগ, এটা হচ্ছে আরেক ভাগ। এখন মূলবিন্দুটা কি হবে, মূলবিন্দুর পর কি হবে সেটা হচ্ছে মাসের ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে 1989 সালের মার্চ মাস বলছে, যে দেখো প্রথম ভাগে আছে, এটা দ্বিতীয় ভাগে আছে। তো 1989 সালে মার্চ মাস, 89 মার্চ, তার মানে দ্বিতীয় ভাগে আছে। দ্বিতীয় ভাগে হলে এখানে মূলবিন্দু হবে, দ্বিতীয় ভাগে থাকলে মূলবিন্দু হবে জানুয়ারি 1989, জানুয়ারি 1900, হ্যাঁ মার্চ, হ্যাঁ মার্চ মাসটা বলছে, মার্চ 1989 এটা বের করতে বলছে। আর মূলবিন্দুটা কি, হ্যাঁ মূলবিন্দু হচ্ছে এই যে দ্বিতীয় ভাগের প্রথম যে সালটা আছে ওই সালের জানুয়ারি হয়, খেয়াল রাখবা। আর যদি তোমাকে যে মাসটা বের করতে বলছে এই মাসটা যদি প্রথম ভাগে হয়, তাহলে এই যে এই শেষ সালে লিখতে হয় 31 ডিসেম্বর। কত লিখতে হয়, 31 ডিসেম্বর মাস তো 31, তাই না? হ্যাঁ, এখানে লিখতে হয় 31 ডিসেম্বর লিখতে হয়। কথা আমি বুঝতে পারছি? তোমাকে যেটা বের করতে বলবো আগে মার্চ 1989 বলছে, মার্চ 1989। তাহলে আমি এখানে কি করলাম, যে মার্চ 1989 লিখে নিলাম। যেটা বের করতে বলছে সেটা আগে লিখবো, মাইনাস দিব, মাইনাস দিয়ে এবার মূলবিন্দু লিখবো। মাসের ক্ষেত্রে মূলবিন্দু কি, বছর সংখ্যা যেহেতু জোর হলে দুই ভাগে ভাগ করে নিবা। দুই ভাগে ভাগ করে নিলে তুমি দেখবা যে মাসটা বের করতে বলছে ওইটা কি প্রথম ভাগে পড়ছে, দ্বিতীয় ভাগে পড়ছে। কোন ভাগে পড়ছে, দ্বিতীয় ভাগে পড়ছে। দ্বিতীয় ভাগে পড়লে দ্বিতীয় ভাগের প্রথম যে সালটা, প্রথম সাল যেটা আছে ওই সালে জানুয়ারি ধরবা। আর যদি প্রথম ভাগে পড়ে তাহলে লাস্ট যে সালটা আছে ওই সালের 31 ডিসেম্বর ধরবা। ক্লিয়ার? এখন তুমি হিসাব করো, যদি এখানে তুমি হিসাব করো তাহলে মার্চ, এখানে আছে তোমার জানুয়ারি, আছে মার্চ, তাহলে 1989 জানুয়ারি থেকে যদি মার্চ পর্যন্ত হিসাব করো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস। এখন 3 মাস হিসাব করছো, মার্চের কত দিন অথবা জানুয়ারি কত দিন সেটা কিন্তু ফিক্সড করে ধরা নাই। এই কারণে যে কাজটা করতে হবে, আমাদেরকে এক বাদ দিয়ে দিতে হবে। যদি বাদ দেয় তাহলে 2 হবে অ্যান্সার। আর তুমি যদি চাও যে না আমি এক কাজ করো, আমি এখানে এক বাদ দিয়ে দিতে, এখানে এক বাদ দিয়ে দিতে পারো। এখানে এক বাদ দিলে এখানে দাঁড়াচ্ছে কত, মার্চ জানুয়ারি, মার্চ থেকে জানুয়ারি ব্যবধান কত, 2 এখানে, সরি মার্চ থেকে জানুয়ারি ব্যবধান, মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3, 3 থেকে 2 এক বাদ দিলে সেটা হবে 2। ঠিক আছে, তুমি এখানে জানুয়ারি থেকে গণবা 1989 সালে জানুয়ারি থেকে কি পর্যন্ত, মার্চ পর্যন্ত। তো 1989 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তো আমি এই বড় থেকে ছোট যদি বাদ দিয়ে দিই তাহলে 3 মাস পাচ্ছি আমরা এখানে। কয় মাস পাচ্ছি, 3 মাস। 3 থেকে আমি এক বাদ দিব তাহলে কত হয়েছে, 1, অর্থাৎ এখানে x এর মান 2 আসছে। এটা যদি আমি আরেকটু অন্যভাবে বুঝাই তাহলে এইভাবে বুঝতে পারো যে এখানে 1989 3 মাস, 3 মাস, হ্যাঁ মার্চ মাসের যেহেতু কত দিন সেটা উল্লেখ নেই মার্চের, এই কারণে আমি এখানে 15 ধরে নিব, মার্চের 15। ঠিক একইভাবে 1989 জানুয়ারির জন্য 1,
কতদিন সেটা উল্লেখ নেই, এখানে কত ধরবো, 15 ধরবো। তাহলে 15 বিয়োগ যদি করো, 15 কাটা শূন্য, 3 থেকে 1 চলে গেলে সেটা হবে 2, আর এটা শূন্য হয়ে গেছে। তাহলে কত মাস পাইছি আমরা? 2 মাস। এটা এইভাবে দেখাই দিলাম। আর তুমি এইভাবে করতে পারো যে মার্চ 1989 মাইনাস জানুয়ারি 1989। তো জানুয়ারি 1989 থেকে যখন মার্চ হিসাব করবে 3 মাস পাবে। তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 থেকে তুমি 1 বাদ দিতে 2 পেয়ে যাবা। এইভাবে হিসাব করতে, হ্যাঁ। আর 1 বাদ কিভাবে হয়েছে? জানুয়ারি 15, মার্চের 15, 1 মাস কিন্তু কমে গেছে। তুমি কিন্তু 1989 জানুয়ারি পুরো মাসটা পাচ্ছ না, তুমি কতদিন? 15 দিন পেতেছো। আর মার্চের পুরো মাসটা পাচ্ছ না, 15 দিন পেতেছো। তাহলে এখানে 15 কমে গেছে, এখানে 15 দিন কমে গেছে, 1 মাসে কমে গেছে। এই হচ্ছে 1। ওকে, এখন শুধু সমীকরণ বসাই দিবা। অতএব ওয়াই মার্চ 1989 লিখে নিবা। আমি বিক্রয় সেটা কোন মার্চ মাসে 1989, মার্চ মাসে বিক্রয়। ওয়াই মানে বিক্রয় কোন কোন মাসে? 1989 মার্চ মাসের। তাহলে তুমি সমীকরণ লেখা 7.48 প্লাস 0.0128। এখানে এক্স এর মান এক্স যেটা আছে এটা শুধু লিখে দিবে। এক্স এর মান কত? 2 পাইছি আমরা। এক্স এর মান 2 পাইছি। এখন হিসাব করে দেখো কত আসে। 7.48 প্লাস 0.0128 into 2 is equal to 7.5056 দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মার্চ মাসের উৎপাদনটা। এটা 5। এরপর যাবো 6-এ। 6 বলছে 1990 সালের জুন মাসের 6, 1990 সালের জুন মাসে, 1990 সালের জুন মাসের বিক্রয় নির্ণয়। এটা বের করতে হবে। এটাও এই মাসিক প্রবণতা সমীকরণ থেকে বের করতে হবে। তাহলে এখানেও আমার এক্স এর মান দরকার। তো লিখবো আমরা যে ক্ষেত্রে এক্স সমান, যেটা বের করতে বলছে সেটা আগে লিখবো 1990 জুন 1990 বাদ দিয়ে মূলবিন্দু লিখবো 1990 কোন ভাগে পড়ছে? দ্বিতীয় ভাগে পড়ছে। তাহলে মূলবিন্দু হচ্ছে 1989 এর জুন মাস, সরি জানুয়ারি 1, জানুয়ারি। জুনের ক্ষেত্রে খেয়াল রাখবেন কিন্তু, আবার বিজয়ের ক্ষেত্রে ভিন্ন রকম। জানুয়ারি 1989। আর এখানেও তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জুনের যাবে 15 দিন। জুনের যে কত তারিখ সেটা কিন্তু বলা হয় না এখানে। জুনের 15 আর জানুয়ারি 15 ধরতে হবে। 15 ধরলে 1 মাস কম হয়ে যাবে এখানে। তাহলে এখানে মাইনাসের 1 দিয়ে দিবা। যদি এবার হিসেব করে দেখো কত আসে। জানুয়ারি 1989 থেকে আমি জুনের 90 পর্যন্ত যাব, 90 এর জুন পর্যন্ত যাব। তো জানুয়ারি 1989 জানুয়ারি, এখানে তো 12 মাস। 1989 জানুয়ারি 90 এর আছে জুন, 6 মাস। তো 12 হচ্ছে কত? 18। তাহলে এখানে 18 থেকে বাদ যাবে 1, তাহলে হবে 17। তুমি যদি এটাও দেখাতে চাও, এই যে দেখাতে পারো 90, তারপরে জুনের হচ্ছে 6 আর 15 থাকবে। ঠিক একই ভাবে 1989 জানুয়ারির জন্য 1 আর 15 দিন। এখানে জানুয়ারি 15 ধরতে হয়, জুনের 15 ধরতে হয়। মনে মনে বাদ দিলে 1 মাস কমে যাবে। এই হচ্ছে মাইনাসের 1। আর যদি এইভাবে দেখাই তো 15 কাটা গেছে, 15 কাটা গেছে। তাহলে এখানে হচ্ছে 6 মাস আর হচ্ছে 1 মাস। তাহলে কত মাস এখানে? 5। আর এখানে হচ্ছে 89 আর হচ্ছে 90 এর ব্যবধান হচ্ছে 1 বছর, যেহেতু সাল বছর। 1 বছর হচ্ছে 12 মাস। তাহলে 12 আর 5 কত হয়? 17 মাস হয়। এই হচ্ছে 17 এক্স এর মান। তাহলে এখন আমরা এখানে লিখে নিতে পারি যে ওয়াই জুন 1990 মাইনাস সমান দিয়ে সমীকরণটা বসাই দিবা 7.48 প্লাস 0.0128 এক্স এর মান 17 বসবে, তাই না? ইন্টু 17। তাহলে এবার হিসাব করে দেখো কত আসে। 7.48 প্লাস 0.0128 ইন্টু 17 প্লাস 7.697 অর্থাৎ 7.70। 7.70 এই হচ্ছে জুন 1990 এর বিক্রয়। আশা করি সবাই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রয়োজন ম্যাথটা আবার করো, ঠিক আছে? আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাস শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।